আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, ডক্টর ইউনূস নির্মোহভাবে কাজ করছেন, ম্যাজিক দেখাচ্ছেন বললেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, তার মধ্যেও ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান, তবে তাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে। এরপর জানাবো, খুলনায় বাটা এবং কেএফসিতে লুটপাটের ঘটনায় গ্রেপ্তার ৩১। খুলনার বাটা শোরুম এবং কেএফসির রেস্টুরেন্টে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৩১ জনকে আটক করা হয়েছে। গত রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় আটককৃতদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, ২৫ বাড়িতে অগ্নিসংযোগ। সিএনজি চালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। এদিকে এ মাসেই চালু হবে চট্টগ্রাম মোংলা বন্দর অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে দুটি সমুদ্র বন্দরের মধ্যে অভ্যন্তরীণ রুটে কন্টেইনারবাহী জাহাজ চলাচল। এবারে জানাবো, রাজধানীতে ভাবিকে হত্যার দায়ে দেবর গ্রেপ্তার। রাজধানীর কমলাপুরে ভাবিকে হত্যার দায়ে দেবর মাসুদ হাওলাদার ৪৭কে গ্রেপ্তার করেছে র্যাব ও যৌথ বাহিনী। সোমবার ৭ এপ্রিল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সর্বশেষ জানাবো, বিক্ষোভের নামে লুটপাট নিয়ে যা লিখলেন আজহারি। ইসলামিক চিন্তাবিদ ও স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে লুটপাটের ঘটনা সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে তার ভেরিফাইড ফেসবুকে দেয় পোস্টে তিনি লুটপাটকে ছোটলোকি বলে মন্তব্য করেছেন। আজহারি তার পোস্টে লিখেছেন, বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি। যেসব অতি উৎসাহীরা এই ঘৃণিত কর্মকাণ্ডে জড়িয়েছে এরা সুযোগের অভাবে সৎ, এদেরকে দেখে নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন, যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূস নির্মোহভাবে কাজ করছেন, ম্যাজিক দেখাচ্ছেন বললেন মান্না। ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন, তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান, তবে তাকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হতে পারে। মঙ্গলবার ৮ এপ্রিল বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জে জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় অর্থ মূলনীতি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। মাহমুদুর রহমান মান্না বলেন, ডক্টর ইউনূস খুবই নির্মোহভাবে কাজ করছেন। তিনি তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদযাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যে বিদ্যুৎ এত সুন্দর ব্যবস্থাপনায় কিভাবে থাকে? এজন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তিনি আর বলেন, মানুষ এরই মধ্যে বুঝতেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই। তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারছি, ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান, কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে ৫ বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে
বিতর্কিত করতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেছেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক, আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্নভাবে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশন প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গে নাগরিক ঐক্য একমত নয়। এ সময় তিনি আরো বলেছেন, রাষ্ট্রের তো কোনো ধর্মের পক্ষে থাকার কথা নয়, কিন্তু আপনি যদি রাষ্ট্রধর্ম থেকে আলাদা করতে চান তাহলে তো কেউ ধর্মবিরোধিতার প্রশ্ন তুলবে। সুতরাং বিষয়টিও আমাদের মনোযোগ দিতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি গ্রেপ্তার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন অনু ৩৮কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ৭ এপ্রিল রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ সাজিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে আনোয়ার হোসেন আনুকে বেদগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গোপালগঞ্জের ঘোনাপাড়ায় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। আনোয়ার হোসেন গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিকাতি ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে শিহাবুদ্দিন আহমেদের ছেলে। তিনি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের কোন গ্রামের শিহাবুদ্দিন এর ছেলে এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনা পালিয়ে যাবার পর দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত, ২৫ বাড়িতে অগ্নিসংযোগ। সিএনজি চালিত অটোরিকশার চুরির ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরোকান্দা গ্রামের চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ চলে। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রমজানের শেষ দিকে তেরোকান্দা গ্রামের নানু মিয়ার ছেলে শাহরুলের একটি সিএনজি অটোরিকশা চুরি হয়। অভিযোগ ওঠে বারেকের গোষ্ঠীর লোকজন এই গাড়ি চুরির সঙ্গে জড়িত। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার রাতে এই সংঘর্ষের জড়িয়েছে চান্দার গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর লোকজন। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনলেও মঙ্গলবার সকাল থেকে ফের সংঘর্ষে জড়ায় তারা। এই ঘটনায় এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী সহিংসতার আশঙ্কা রয়েছে গ্রামবাসী। স্থানীয়রা আরও জানিয়েছে, সংঘর্ষের ভয়াবহতা আরও বাড়বে। এই দুই গোষ্ঠীর পক্ষ দিয়ে মঙ্গলবার গোষ্ঠী সর্দার বাড়ি এবং হাজিবাড়ি লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ায় ধানি জমি, ভিটা বাড়ি সহ সড়কের উপর চলে এই সংঘর্ষ। বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ২৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং আগুন দেওয়া হয়েছে অন্তত ৩০টি বাড়িঘরে। সরাইল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে, ৪ জনকে আটক করা হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ মাসেই চালু হবে চট্টগ্রাম মোংলা বন্দর অভ্যন্তরীণ রুটে কন্টেনারবাহী জাহাজ চলাচল। রপ্তানি খরচ কমাতে দেশে প্রথমবারের মতো চালু হচ্ছে দুটি সমুদ্র বন্দরের মধ্যে অভ্যন্তরীণ রুটে কন্টেনারবাহী জাহাজ চলাচল। চলতি এপ্রিল মাসের মাঝামাঝি নাগাদ চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরের মধ্যে এই রুটটি চালু হওয়ার কথা জানিয়েছেন উদ্যোক্তা প্রতিষ্ঠান। বৃহত্তর খুলনা অঞ্চলের পণ্য আমদানি রপ্তানির সুবিধা বাড়াতে এমন উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠার পর নানা সংকটে থাকা মৃতপ্রায় দেশের বিভিন্ন মোংলা সমুদ্র বন্দর এখন লাভজনক প্রতিষ্ঠান। বিভিন্ন প্রকল্পের আওতায় ব্যাপক কর্মতৎপরতায় এই বন্দরের সম্প্রসারণ ও উন্নয়ন হয়েছে। বাণিজ্যিক জাহাজ আগমন বাড়ায় কর্মব্যস্ততাও বেড়েছে শ্রমিকদের। একই সঙ্গে আরও বেড়েছে মোংলা বন্দরে। তবে নাব্য সংকট ও ব্যবসায়ী সুবিধাকে কাজে লাগাতে না পারা এবং বাড়তি ব্যয় সহ নানা কারণে এই বন্দরে কন্টেনার জাহাজ যাতায়াত করে মাসে কম বেশি একটি, অথচ এই অঞ্চলে মাছ
হিমায়িত পণ্য ও পাটসহ নানা ধরনের পণ্য রপ্তানি ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে। এ বিষয়ে মংলা বন্দর বাত অ্যান্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন বলেছেন, মংলা বন্দরে কন্টেনার পণ্য আমদানি কম, যার জন্য এখন খালি কন্টেনার পাওয়া যায় না এবং চট্টগ্রাম বন্দর থেকে খালি কন্টেনার আনতে গেলে অতিরিক্ত ভাড়া মাশুল দিতে হয়। ফলে এখানে কন্টেনার ভাড়া বেশি পড়ে। তাই চট্টগ্রাম মংলা রুটে কন্টেনার জাহাজ চালু হলে সবসময় রপ্তানি ব্যয় কমে আসবে।